হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য ম্যাথের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওয়াইজ যে কোর্সটা শুরু করেছি, আজকে সেই কোর্সের 4 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2022 সালের 18 আগস্টের থার্ড শিফটের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনের কিছু কোশ্চেন করাবো। তো এর আগের ক্লাসে আমি তোমাদের এই শিফটেরই কিছু অর্ধেক কোশ্চেন করিয়েছিলাম, আজকে বাকি কোশ্চেনগুলো করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয়ের প্রকৃতি কিরূপ। আচ্ছা দেখো, এটা জানতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা কি? দেখো, যদি একটা সমীকরণ ধরো ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এটা একটা সমীকরণ। সমীকরণ কোনটা কি করে বলবো? যে কোনো কিছু ইজিক্যাল টু যদি 0 বা ইজিক্যাল টু কিছু থাকে, তাহলে আমরা সেটাকে সমীকরণ বলি। এটা দেখো, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কারণ কি? কারণ দেখো, এখানে x এর সর্বোচ্চ ঘাত বা x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাই জন্য এটাকে বলা হয় একটা দ্বিঘাত সমীকরণ। তা এই সমীকরণে x এর দুটো মান পাবে। দ্বিঘাত মানে হচ্ছে x এর দুটো মান পাবো আমরা। ত্রিঘাত হলে x এর তিনটে মান পেতাম, ঠিক আছে? তা এই প্রত্যেকটা মানকেই বলা হয় x এর মানে এই x এর যে দুটো মান পাবো সেই প্রত্যেকটা মানকেই বলা হয় ওই সমীকরণটার বীজ, ঠিক আছে? তাহলে x এর যে দুটো মান পাবো, আচ্ছা এখানে x এর আমরা মান কি কি পাবো? একটা মান পাবো x সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মান পাবো x সমান সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা শ্রীধর আচার্যের সূত্র পড়েছি, তা সেই অনুযায়ী এটা এর মান। এখানে দেখো, এখানে বিটা কি? বিটা হচ্ছে এই যে x যুক্ত যে পদ তার সহগ। এটা কি? এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। আর সিটা কি? সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। তা এখানে যে যে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা দেখছো রুটের মধ্যে যেই জিনিসটা রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac, এর মানের উপর নির্ভর করে আমার সমীকরণের বীজদ্বয়ের কি মান হবে, x এর কি মান হবে সেটা নির্ভর করে। মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত আসবে? 0 আসবে না 0 থেকে বড় আসবে না 0 থেকে ছোট আসবে, তার উপর নির্ভর করে ওই মানগুলো আসবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় সমীকরণের নিরূপক। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় সমীকরণের নিরূপক। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 0 হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় কি হবে? বাস্তব হবে ও সমান হবে। বাস্তব মানে মানটা পজিটিভে বেরোবে কিছু, ঠিক আছে? মানে যার মান বেরোয় ধরো 2, 3 বা রুটের মধ্যে বেরোতে পারে এরকম। তাহলে আর নিরূপক যদি গ্রেটার দেন 0 হয়, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে? তাহলে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আচ্ছা, বীজদ্বয় বাস্তব ও সমান মানে ধরো দুটোই ধরো 2,2 বেরোলো, এটা হচ্ছে বাস্তব ও সমান। বা 3,3 বেরোলো, দুটো মানই, এটা হচ্ছে বাস্তব ও সমান। আর বাস্তব আর অসমান মানে কি? ধরো একটা 2 বেরোলো আর একটা 3 বেরোলো, বা একটা 4 বেরোলো একটা 5 বেরোলো, বা একটা 2 বেরোলো একটা √3 বেরোলো, এরম টাইপের মানগুলো, এগুলো হচ্ছে বাস্তব ও অসমান। কখন এটা? যদি নিরূপকের মানটা গ্রেটার দেন 0 হয়। আর যদি নিরূপকের মানটা লেস দেন 0 চলে আসে, মানে রুটের মধ্যে, তাহলে কি হয়ে যাবে? বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 মানে কি? নেগেটিভ আসে, মানে রুটের মধ্যে -2 চলে আসলো, তাহলে আর সমীকরণের বীজদ্বয় কিন্তু আর বাস্তব হবে না, তখন সেটা অবাস্তব বীজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমাদের জানতে হবে, এটা না জানলে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো না। এবার অঙ্কটাতে আসি। অঙ্কটাতে কি বলেছিল দেখো, তাহলে x² মাইনাস 5x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আমরা ওই সমীকরণটাকে আগে লিখি। সমীকরণটা কি ছিল? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আর এর নিচে এই সমীকরণটাকে লিখি x² মাইনাস 5x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। দেখো, এই সমীকরণে এর মান কত? এর সাথে কিছু নেই মানে x² এর সাথে কিছু নেই মানে 1 আছে, মানে a সমান সমান হচ্ছে 1। b সমান সমান কত? দেখো, x এর সাথে এখানে সমীকরণে কত গুণ আছে? -5 গুণ আছে, মানে b এর মান কত হবে? -5। আর ধ্রুবক সংখ্যাটা কত? +7, মানে c এর মান হবে 7। তাহলে আমার এখানে কি করতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান কত হবে? বি স্কোয়ার কত? -5 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান কত? সি এর মান হচ্ছে 7। তাহলে কত হবে? -5 এর হোল স্কোয়ার করলে কি দুটো -5 গুণ করলে কত? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 25 হবে। -4 × 7 = 28। তাহলে কত বেরোচ্ছে? 25 থেকে 28 বাদ দিলে -3 হয়। তাহলে দেখো, এটার মানটা কি বেরিয়েছে? লেস দ্যান 0, নেগেটিভে বেরিয়েছে, মানে কি? তার মান 0 থেকে ছোট। তাহলে একটু আগেই করলাম, কি করলাম আমরা? যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি লেস দ্যান 0 হয়, মানে 0 থেকে ছোট হয়, তাহলে সমীকরণটির বীজদ্বয় কি হবে? অবাস্তব হবে।
তাহলে এই ক্ষেত্রে কি হবে, সমীকরণটি বীজদ্বয়ের প্রকৃতি কিরূপ, বীজদ্বয় কি হবে, অবাস্তব হবে, মানে ওর মান আমরা এই পদ্ধতিতে আমরা বের করতে পারবো না। ঠিক আছে, তারপরেরটা। আচ্ছা দেখো কি বলছে, এখানে আরেকটা সমীকরণ দিয়েছে যে সমীকরণটির বীজদ্বয়ের মান কত। দেখো বীজদ্বয় মানে আমি একটু আগেই বলেছি, এই যে এখানে দেখো x এর জায়গায় p দিয়েছে, তাহলে p এর আমি দ্বিঘাত সমীকরণ মানে আমি দুটো মান পাবো। তো এই যে p এর যে দুটো মান পাবো সেটাই হচ্ছে সমীকরণটার বীজ, মানে এটাকে যদি আমি সমাধান করি তাহলে যে p এর দুটো মান পাবো সেই দুটোই হবে, তাহলে এটাকে আমি টুকছি। আচ্ছা সমাধান কি করে করি, এরকম টাইপের আমরা আমরা হচ্ছে এক হচ্ছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে করতে পারি, আর একটা মিডল টার্ম যদি যায় তাহলে মিডল টার্মে করতে পারি। এখানে দেখো মিডল টার্ম যাবে, মিডল টার্মের নিয়ম কি, প্রথমে দেখো পি স্কোয়ার হয়েছে, পি স্কোয়ারের সহগ 6 আর ধ্রুবক সংখ্যাটা 6, এই দুটোকে গুণ করতে হয়, তাহলে গুণ করলে কত হয় 36 হয়। তো 36 কে কিছু করলে কি আমরা এই যে পি এর সহগটাকে আনতে পারবো, 5 কে আনতে পারবো। 36 কে দেখো 4 নং 36 মানে 9 আর 4 গুণ করলে দেখো 36 আসে, আর 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে 5 চলে আসে, তাহলে আমি কি লিখতে পারি 6 পি স্কোয়ার মাইনাস 5 এর জায়গায় কি লিখতে পারি 9 মাইনাস 4 এত পি মাইনাস 6 সমান সমান 0। আচ্ছা 6 পি স্কোয়ার, তাহলে এবার গুণ করে দিই, মাইনাস 9 পি, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 4 পি মাইনাস 6 সমান সমান 0। 6 পি স্কোয়ার আর 9 পি কত কমন যায়, দেখো 3 পি কমন যায়, তাই না। তাহলে 3 পি কমন নিলে কত পড়ে থাকবে, 2 পি থাকবে, মাইনাস 3 পড়ে থাকবে, প্লাস আর 4 পি আর মাইনাস 6 এর থেকে 2 কমন যায়, 2 কমন নিলে কত পড়ে থাকবে 2 পি মাইনাস 3 ইজিক্যাল টু 0। এই দুটোর মধ্যে থেকে দেখো 2 পি মাইনাস 3 কমন যায়, তাহলে 2 পি মাইনাস 3 কমন নিলে কত পড়ে থাকে 3 পি প্লাস 2 সমান সমান 0। দুটোর গুণফল 0 মানে কি প্রত্যেকে আলাদা করে 0, মানে হয় 2 পি মাইনাস 3 সমান সমান 0, বা 2 পি সমান সমান 3, বা পি সমান সমান 3/2, অথবা কি, অথবা 3 পি প্লাস 2 সমান সমান 0, বা 3 পি সমান সমান 2টাকে ডান পাশে গেলে মাইনাস 2, বা পি সমান সমান মাইনাস 2/3। তাহলে দেখো পি এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 3/2, একটা হচ্ছে মাইনাস 2/3। তার মানে কোন অপশন আছে, এই বি অপশনটা দেখো, একটা মাইনাস 2/3 একটা 3/2, তাহলে এই যে বি অপশনটা হবে। ঠিক আছে, এখানে একটু বোঝা যাচ্ছে না, বিটা হবে, হ্যাঁ বাকিগুলোতে না। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 10 সেমি ব্যাসের একটি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 330 বর্গ সেমি হলে চোঙটির উচ্চতা কত সেমি। আচ্ছা চোঙের একটু ফর্মুলা গুলো কি আমরা একটু দেখে নিই। দেখো চোঙ কিরকম দেখতে হয়, এই যে এরকম কোন জলের ড্রাম বা এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে চোঙের মতো হয়, মানে এর নিচেরটাও এরকম টাইপের থাকে আর কি, উপরেরটা যেরকম, এটা মানে গোল উপরটুকু, এটা নিচেরটুকু, এইভাবে দেখাতে হয়েছে। দেখো কি বলেছে, চোঙের ব্যাসার্ধ আর, চোঙের ব্যাসার্ধ কোনটা, এই উপরের দিকটা, চোঙের এই যে উপরের যেটুকু দেখছো আর নিচের যেটুকু, এই দুটো গোল হয়, ব্যাসার্ধ মানে কি এই মিডিল পয়েন্ট থেকে যে কোনো একটা কোণাতে, এই কোণা অবধি বা এই কোণা অবধি বা এটাই হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত চোঙের, আর বলেছে। আর উচ্চতা, উচ্চতা মানে হাইট, মানে এইখান থেকে এত দূর, এই ডিস্টেন্সটা হচ্ছে চোঙটার উচ্চতা। এটা কত বলেছে, এইচ বলেছে। তাহলে কি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে যে সাইডের যেই তলগুলো তার ক্ষেত্রফল, তার ফর্মুলা কি ভূমির পরিধি ইনটু উচ্চতা। ভূমি মানে কি, ভূমি হচ্ছে বৃত্তাকার ভূমি হয়, মানে 2πr হয়। ভূমির পরিধি কি, বৃত্তের পরিধির ফর্মুলা 2πr ইনটু এইচ করলে হয় দেখো 2πr/h হয়। আচ্ছা চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কোনগুলো, এই যে সাইডের তলটা আর উপরের তলটা আর নিচের তলটা, মানে দেখো দুটো এদের ক্ষেত্রফলের যোগ হবে, তাহলে সাইডের তলের ক্ষেত্রফল হচ্ছে দেখো 2πr/h প্লাস উপরের তলটা কি, উপরের তলটাও একটা বৃত্ত, নিচের তলটাও একটা বৃত্ত, মানে পাই আর স্কোয়ার, মানে দুটো পাই আর স্কোয়ার আছে, মানে 2πr স্কোয়ার। এখান থেকে যদি আমি 2πr কমন নিই, 2πr কমন নিলে পড়ে থাকে দেখো h প্লাস আর পড়ে থাকে, সেটাই এখানে লিখেছি 2πr ইন্টু আর প্লাস এইচ বা এইচ প্লাস আর যে কিছু। আর চোঙের আয়তন মানে চোঙটা যদি সলিড হয় তাহলে ভিতরে কতটা মাল মশলা আছে যদি বলে, তাহলে কি হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা কি এইচ, মানে পাই আর স্কোয়ার এইচ। এই অঙ্কটাতে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বলেছিল, তাই না, অঙ্কটা কোথায় গেল, হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফল বলেছিল। তো সমগ্র তলের ক্ষেত্রফল মানে কোন ফর্মুলায় ফেলবো, এই ফর্মুলাটাই ফেলবো 2πr ইন্টু আর প্লাস এইচ, যেখানে আরটা কি ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে উচ্চতা। আর পায়ের মান কত, পায়ের মান জানো 22/7 অথবা 3.14, এখানে 22/7 ধরেই করতে হবে। আচ্ছা এবার অঙ্কটা করি, দেখো কি বলছে, বলছে 10 সেমি ব্যাস। আচ্ছা ব্যাস বলে দিয়েছে, তো ব্যাস বললে ব্যাসার্ধ কত হবে, আর কত হবে, 10-এর অর্ধেক হয়, ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ হয়, মানে 10/2 করলে কত হয় 5 হয়। একটি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 330 বর্গ সেমি, চোঙটির উচ্চতা কত, আমি চোঙটির উচ্চতা ধরছি h, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 2π ইন্টু আর, আর মানে কত 5 ইন্টু আর প্লাস এইচ, আর প্লাস এইচ মানে কত 5 প্লাস এইচ। এটা সমান সমান কত বলেছে 330 বলেছে, এটা সমান সমান 330, তাই না, বা
তাহলে 2 ইন্টু পাই এর মানটা বসিয়ে দিই, 22 এর 7 ইন্টু 5 ইন্টু 5 প্লাস এইচ সমান সমান 330। আচ্ছা, আমি খালি এই 5 প্লাস এইচটাকে বাঁ পাশে রাখি, বাকিগুলোকে সব ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে 5 প্লাস এইচ সমান সমান কত? 330। আর বাদিকে 7টা নিচেই ছিল, ওটা ডান পাশে গেলে উপরে উঠে যাবে, মানে গুণ 7 হবে। আর বাদিকের উপরে যেগুলো গুণ ছিল সেগুলো সব ডান পাশে নিচে চলে আসবে, মানে 2 গুণ 22 গুণ 5। আচ্ছা, এই 22 কে 330 কে দেখো যায় 11 দিয়ে কাটে, তাহলে 11 দুগুণে 22, আর এখানে কত হবে? তাহলে 3 11 33 মানে 30। আচ্ছা, 2 আর 30 কে দেখো কাটাকুটি যায়, মানে হয় 15। 5 আর 15 কেও কাটাকুটি যায়, মানে হবে 3। তাহলে কত থাকছে? 21/2 থাকছে। উপরে কত থাকছে? 21/2, মানে 5 8 সমান সমান 21/2 মানে কত? 10.5 হয় 21/2 করলে, তাহলে 10.5। তাহলে h সমান সমান কত হবে? 10.5 মাইনাস 5 সমান সমান কত হয়? 5.5 হবে। তাহলে চংটির উচ্চতা কত? 5.5 সেমি, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। বলছে মোহিতের মাসিক বেতন 15,000 টাকা, সে 5,000 টাকা ঘর ভাড়া বাবদ, 2,000 টাকা বিল বাবদ খরচ করে এবং বাকি টাকা সঞ্চয় করে। তাহলে দেখো কত টাকা খরচ করছে? 5,000 টাকা ভাড়া ঘর ভাড়া বাবদ আর 2,000 টাকা বিল বাবদ, মানে কত টাকা? 5,000 আর 2,000 হলো 7,000। আর বাকি টাকা সঞ্চয় করছে। তাহলে সঞ্চয় করছে কত? টোটাল 15,000 ইনকাম করছে আর 7,000 খরচ করে, তাহলে সঞ্চয় কত করছে? 15,000 মাইনাস 7,000, তাহলে কত হয়? 8,000 টাকা সঞ্চয় করে প্রত্যেক মাসে। এই টাকাটা সে সঞ্চয় করছে প্রত্যেক মাসে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। তার 1 বছরের সঞ্চয় নির্ণয় করো। তাহলে দেখো 1 মাসে সঞ্চয় করছে 8,000, 1 বছর। আচ্ছা, তারপরে আরো দেখো বলেছে যদি সে তার জন্মদিনের মাসের পুরো সঞ্চয় জন্মদিন পালন করতে খরচ করে থাকে, তাহলে তার বছরের সঞ্চয়। আচ্ছা, তাহলে দেখো জন্মদিনের মাস জন্মেছে তো একটা মাসে, তাহলে একটা মাসে সে সঞ্চয়টা খরচ করে ফেলেছে, সে কিছু সঞ্চয় করেনি একটা মাসে। তাহলে কত মাস সঞ্চয় করেছে? তাহলে 11 মাস সঞ্চয় করেছে। বছরের মধ্যে বছর মানে 12 মাস, তার থেকে একটা মাস বাদ দেবো, জন্মদিনের মাসে ও কিছু সঞ্চয় করেনি, খরচা করে ফেলেছে। তাহলে কত মাস বাকি থাকছে? 11 মাস। তাহলে প্রত্যেক মাসে 8,000 করে সঞ্চয় করলে 11 মাসে কত সঞ্চয় করবে? 11 গুণ 8,000, মানে কত হবে? 8 11 88, তাহলে 88,000 কত টাকা সঞ্চয় করবে তাহলে সে? এই জন্মদিনের মাস বাদ দিলে 88,000 টাকা। অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে রাজু ও রমন একটি কাজ যথাক্রমে 12 দিনে ও 16 দিনে শেষ করতে পারে যদি তারা পর্যায়ক্রমিক দিন। আচ্ছা, পর্যায়ক্রমিক দিন মানে কি? পর্যায়ক্রমিক দিন মানে একদিন রাজু করলে পরের দিন রমন করবে, আবার তার পরের দিন রাজু করবে, পরের দিন রমন করবে, এইভাবে পর্যায়ক্রমিক দিন, মানে একদিন এ পরের দিন ও। এবং রাজু প্রথম দিন কাজ করে, তাহলে মানে প্রথম দিন রাজু দিয়ে শুরু করবে, রাজু প্রথম দিন, দ্বিতীয় দিন রমন, আবার তৃতীয় দিন রাজু, চতুর্থ দিন রমন, এভাবে। তাহলে কাজটি শেষ হতে কতদিন লাগবে? আচ্ছা দেখো, তাহলে আমরা করেছিলাম যে সমগ্র কাজ যদি আমি অংশেতে ধরি, তাহলে পুরো কাজটা কত অংশ ধরা হয়? 1 অংশ। তাহলে রাজু 12 দিনে কাজটা করছে, মানে কি 12 দিনে 1 অংশ করে, আর রমন 16 দিনে করছে মানে 16 দিনে 1 অংশ করে। তাহলে দেখো, তাহলে 12 দিনে যদি 1 অংশ করে, তাহলে রাজু একদিনে কতটা করবে? রাজু 12 দিনে করছে 1 অংশ, তাহলে রাজু একদিনে কতটা করবে? 1/12 অংশ করবে। সেম একই রকম করে রমন 16 দিনে শেষ করছে, মানে 16 দিনে করছে 1 অংশ। তাহলে রমন একদিনে কতটা করবে? একদিনে করবে 1/16 অংশ। তাহলে রাজু একদিনে করছে 1/12 অংশ, রমন একদিনে করছে 1/16 অংশ। তাহলে দেখো, তাহলে 2 দিনে কতটা কাজ হচ্ছে? রাজু প্রথম দিন করছে 1/12, রমন পরের দিন করছে 1/16, তাহলে 2 দিনে কতটা হচ্ছে? 1/12 যোগ 1/16, তাই না? যোগ করলে কত হয়? লসাগু করতে হয়, 12 আর 16 লসাগু কত? 48। তাহলে 4/12 48 যোগ 3/16 48, তাহলে কত হয়? 7/48। এটা কয় দিনে হচ্ছে? এটা 2 দিনে হচ্ছে। ঠিক আছে, আমাকে বের করতে হবে কাজটি কত দিনে শেষ হলো। আচ্ছা, কাজটা শেষ হওয়া মানে কত অংশ হওয়া? 1 অংশ হওয়া। তাহলে 1 অংশ হতে গেলে আমার কি করতে হবে? আমার উপরে আর নিচে সেম জিনিস থাকলে তবে আমার 1 অংশ হয়, তার মানে আমার নিচে 48 আছে, আমার উপরে কম আছে, তাহলে উপরেও আমাকে কি করতে হবে? 48 আনতে হবে। তা আমার এরকম টাইপের যখনই বলবে আমার কাজ হবে নিচে যেটা রয়েছে তার কাছাকাছি উপরেরটা আনা বা তার সেম আনা। তার 7 দিয়ে কিছুকে গুণ করলে তো আর 48 হয় না, তাহলে তার থেকে কাছে কে আসতে পারে? 42 হতে পারে। বেশি হলে হবে না, বেশি হলে তো আবার উপরে যদি আমি 7 7 49 আনি, তাহলে নিচে 48 উপরে 49, তাহলে তো 1 অংশের থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা হবে না, আমার কম আনতে হবে, তাহলে হবে, বেশি আনলে হবে না। তাহলে দেখো, তাহলে আমি যদি 6 দিয়ে গুণ করি তবে আমার উপরে দেখো 42 আসে, নিচে 48, তার মানে 2 দিনের কাজ যদি এটা হয়, তাহলে 2 দিনকেও যদি আমি 6 দিয়ে গুণ করি, তার মানে 12 দিনের কাজ কত হবে? 7 গুণ 6 মানে 42 ডিভাইডেড বাই 48, তাই না?
আচ্ছা তাহলে 12 দিনে কতটা করছি 42 বাই 48 আমি গুণ করি এটাকে কাটাকুটি যাই 6 দিয়ে কাটলে কত হয় 6 7 এই 6 7 42 আর নিচটাকে কাটলে হয় 8 মানে তারা 12 দিনে কত অংশ করছে 7 8 অংশ। আচ্ছা এবার কাজটা বাকি থাকছে কতটা তাহলে টোটাল কাজ হচ্ছে 1 অংশ করেছে 7 8 অংশ 12 দিনে তাহলে বাকি থাকছে কত 1 8 অংশ তাহলে 12 দিন পর কতটা বাকি থাকছে 1 8 অংশ। তারপরে আবার 13 নম্বর দিনে কে কাজ করবে রাজু কাজ করবে কারণ প্রথম দিন রাজু করছে মানে বিজোড় দিনগুলোতে রাজি করবে। তাহলে 1 8 অংশ কাজ আমার বাকি। রাজু একদিনে কতটা করে এই যে 1 12 অংশ তাহলে রাজু আরো একদিন করলে কতটা কাজ বাকি থাকবে 1 8 অংশ ছিল রাজু একদিনে করলো 1 12 অংশ তাহলে আর কতটা কাজ বাকি থাকবে 1 8 মাইনাস 1 12 লসাগু করলে কত হয় 24 হয় 3 8 24 মাইনাস 2 মানে কত হলো 1 24। তাহলে দেখো তাহলে কতদিন হলো 12 দিন হয়েছিল রাজু আরো একদিন করলো মানে কতদিন হলো এখন 13 দিন আর কতটা বাকি আছে 1 24 অংশ। এই কাজটা কে করবে এই কাজটা করবে দেখো রমন করবে। রমন দেখো 16 দিনে করে 1 অংশ তার মানে 1 অংশ করে হচ্ছে কত দিনে 16 দিনে মানে একদিনে কতটা করছে 1 16 অংশ করছে। তাহলে বা এই কথাটা যদি আমি ঘুরিয়ে লিখি 1 অংশ করে 16 দিনে তাহলে 1 24 অংশ করবে কত দিনে 1 অংশ করে 16 দিনে তাহলে 1 24 অংশ করবে কত দিনে 1 24 গুণ 16 দিনে কাটাকুটি চাই 8 দুগুণে 16 3 8 24 তাহলে কত দিনে হলো 2 এর 3 দিনে তাহলে 13 দিন তো হলো এটা 13 দিন হলো আরো কত দিন লাগবে আরো রমন আরো 2 এর 3 দিন লাগাবে মানে টোটাল কত হবে 13 পূর্ণ 2 এর 3 দিন তাহলে কত দিন লাগবে কাজটা শেষ হতে 13 পূর্ণ 2 এর 3 দিন অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে বলছে একজন দোকানদার 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন কিন্তু তিনি প্রকৃত ওজনের থেকে 30% কম ওজন ব্যবহার করেন তার মোট লাভের হার কত এরকম টাইপের অঙ্কগুলো দেখো আমি একদিকে লিখবো ক্রয় মূল্য একদিকে লিখবো বিক্রয় মূল্য 25% লাভে ক্রয় বিক্রয় করেন মানে কি ও যদি দ্রব্যটা 100 টাকা দিয়ে কেনে তাহলে বিক্রয় করেছে কত 25% লাভ মানে 25 টাকা বেশিতে বিক্রয় করেছে মানে 125 টাকায় বিক্রি করবে। আচ্ছা আর কি বলেছে প্রকৃত ওজনের থেকে 70% এই 30% কম ওজন ব্যবহার করে তার মানে কি বস্তুটার প্রকৃত ওজন যদি 100 হয় ও তাকে দিচ্ছে কত 30% কম দিচ্ছে মানে 70 দিচ্ছে তাহলে 70 দিচ্ছে মানে কি ও জিনিসটা কিনছে 70 এর কিন্তু বিক্রি করছে 100 দামে তাই না 70 দিচ্ছে মানে কি ও কিনছে তো 70 এর মাল কিনছে সত্যিকারের কিনছে 70 কিন্তু বিক্রি করার সময় বেচছে কতটা 100 বেচছে। তাহলে দেখো এরম টাইপের গুলো আমি কি করবো যে ক্রয় মূল্য যে দুটো রয়েছে এইগুলোর গুণ হবে আর বিক্রয় মূল্য কি আছে বিক্রয় মূল্যের ঘরে যেগুলো রয়েছে সেইগুলো মানে ক্রয় মূল্যের ঘরে কে কে 100 গুণ 70 আর বিক্রয় মূল্যের ঘরে কে কে রয়েছে 125 গুণ 100 এদের অনুপাতটা বার করব অনুপাত বার করলে দেখো দুদিকেই 100 100 রয়েছে 100 100 কেটে যায় তাহলে ক্রয় মূল্যের ঘরে কে থাকলো 70 বিক্রয় মূল্যের ঘরে কে থাকলো 125 আমি হচ্ছে ক্রয় মূল্য 70 আর বিক্রয় মূল্য কত 125 তাহলে লাভ হচ্ছে কত বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই মানে 125 মাইনাস 70 কত হচ্ছে এটা করলে হয় 5 5 55 তাহলে আমাকে কি বের করতে বলেছে লাভের হার তাহলে লাভের হার কত হবে লাভের হার সমান সমান যত টাকা লাভ হচ্ছে মানে 55 ডিভাইডেড বাই কি ক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির হার বেরোয় তাহলে বাই 70 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা এই শূন্য কেটে গেল এবার কোনাকুনি এই কোনাকুনি বলছে এমনি গুণ করলে কত 550 বাই 7 550 বাই 7 দেখো আমার আচ্ছা পয়েন্টে আছে তাহলে আমি ভাগ করে দিই তাহলে 55 এর মধ্যে 7 বাদ যায় 7 7 49 তারপরে 6 শূন্য মানে 7 8 56 তারপরে তাহলে 78 দেখো একটা অপশনই আছে মানে অপশন বি হবে ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল তাহলে তাহলে এই অঙ্কগুলো এইভাবে করতে হয়। তারপরেরটা দেখো কি বলছে একটি বিলের উপর শুধুমাত্র 32% ছাড় ও পরপর দুবার 20% ছাড়ের পার্থক্য হচ্ছে 25 টাকা। আচ্ছা এই পরপর দুবার 20% ছাড় মানে কি পরপর দুবার 20% ছাড়ের জায়গায় আমি যদি একটা ছাড় দিতাম তাহলে সেই ছাড়টা কত হতো 20 প্লাস 20 মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 এইটা হতো তাই না পরপর দুবার 20% যদি বলতো পরপর 20% আর 30% দিলাম তাহলে কত হতো তাহলে কি লিখতাম 20 প্লাস 30 মাইনাস 20 ইন্টু 30 বাই 100 তাহলে পরপর দুবারই 20 তাহলে তার সমতুল্য ছাড়টা কত 20 প্লাস 20 মাইনাস 20 গুণ 20 বাই 100 এই শূন্য কেটে যায় এই শূন্য কেটে যায় তাহলে কত হবে 40 মাইনাস 4 মানে কত হয় 36 তাহলে পরপর দুবার 20% ছাড় মানে কত পার্সেন্ট ছাড় দিয়েছে 36% ছাড়। আচ্ছা তাহলে একটা শুধুমাত্র 32% ছাড় আর একটা 36% ছাড় এই দুটোর পার্থক্য 25 টাকা। আচ্ছা তাহলে এই 32% আর 36% ছাড়ের মধ্যে পার্থক্য কত পার্সেন্ট 4% তাহলে 4% মানে কত 25 টাকা।
1% মানে কত? 25/4 টাকা। আমাকে কি করতে বলেছে? বিলের পরিমাণ। তাহলে বিলের পরিমাণ হবে 100% টাই হবে বিলের পরিমাণটা। তাহলে 100% কত? মানে পুরোটাই বিলের পরিমাণ। তাহলে 25/4 into 100, 4 কে 25 দিয়ে গুণ করলে হয় 100, তাহলে বিলের পরিমাণ হবে 25 গুণ 25 করলে হয় 625 টাকা, মানে অপশন এ হবে। তারপর আচ্ছা দেখো কি বলছে, এটা একদম সোজা অঙ্ক। কি বলেছে দেখো, অনুপাত দিয়ে করেছে। 40:35 অনুপাত 35:x, মানে কি লিখতে পারি আমি? 40/35 সমান সমান 35/x। কোনাকুনি গুণ করতে পারি, তাহলে কত হয়? 40 into x সমান সমান 35 into 35। তাহলে x সমান সমান কত? 35 into 35 ডিভাইডেড বাই 40, বা একবারেও তোমরা করতে পারো। হ্যাঁ, তাহলে কাটলে 5 আটা 40, আর এখানে হবে 7, মানে গুণ করে দিলে 5 7 35 এর 5 হাতে 3, 3 7 21 আর 3 24/8, মানে 245/8, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা এটা একদম সোজা, 108 144 এর গসাগু। এটা কত হবে? দুজনের মধ্যে কত কম আছে দেখো। আচ্ছা 36 গুণ 3 36 গুণ 4, সব থেকে বেশি যেটা, সব থেকে বেশি কত যায়? 36 যায়। দুজনের মধ্যে সব থেকে বেশি গসাগু মানে কি? গরিষ্ঠ। সব থেকে বড় যেটা কমন কত? 36 কমন, এটা হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার যোগফল 32 এবং এদের মধ্যে একটি সংখ্যা অপর সংখ্যার থেকে 18 বেশি। তাহলে দেখো একটি সংখ্যা অপর সংখ্যা থেকে 18 বেশি, তাহলে একটাকে x ধরি, আর একটা তাহলে ওর থেকে 18 বেশি মানে কত? x প্লাস 18 হবে। আর কি বলেছে? এদের যোগফল 32 বলেছে, তাহলে x প্লাস x প্লাস 18, এটা সমান সমান কত? 32। তাহলে 2x প্লাস, আচ্ছা 2x সমান সমান কত হবে? তাহলে 32, আর 18টা ডান পাশে পাঠালে -18। তাহলে x সমান সমান কত হবে? 32 থেকে 18 বাদ দিলে 14, আর দুইটা ডান পাশে গেলে 22 হবে, মানে কত হবে? 7 হবে। তাহলে একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 7 যোগ 18 মানে 25। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা হলো 25, মানে অপশন সি হবে। তারপরটা, আচ্ছা মান নির্ণয় করতে বলেছে। দেখো 325 গুণ 5 করলে কত? আচ্ছা আগে গুণের কাজ করি, এখানেও গুণের কাজ, এখানে আগে ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে? তা এইভাবে আমি কাজটা করি। 5 গুণ 5 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10 এর 2 12 2 হাতে 1, 3 5 15 এর 16, যোগ 31 গুণ 21। আচ্ছা 31 একে 31 এর 1 হাতে 3, 31 দুগুণে 62 আর 3 65, মাইনাস 22 গুণ 63 থেকে 52 বাদ দিলে 11। আচ্ছা এই দুটো না যোগ করে দিই আগে। তাহলে 5 আর 1 6, 5 আর 2 7, 6 আর 6 12, 2 হাতে 1, 1 আর 1 2, মাইনাস 22 গুণ 11, 22 একে 22 এর 2 হাতে 2, 22 একে 22 এর 2 24। তাহলে বিয়োগ করলে কত হয়? 4 হয়, 3 হয়, 0 হয়, 2, মানে 2034। আচ্ছা এটার অপশনটা না দেওয়া হয়নি, এটা এইটা হবে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা তোমাদের এতদূরই থাকবে। তো তোমাদের আরো একটা পাই চ্যাটের অঙ্ক ছিল, পাই চ্যাটের অঙ্কটা আমি নেওয়া হয়নি, তো পরের ক্লাসগুলোতে নেব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে কিন্তু প্রেস করে দিও। তো চলো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।